মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। বইটির সত্ত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। শুনছেন সরঞ্জিত চক্রবর্তীর লেখা গল্প কম্পাস। আজ শুনবেন ৬ষ্ঠ পর্ব। দীপু, এই দীপু, দীপু! আমি থমকে দাঁড়িয়ে পড়লাম। রচিত এখানে? আমি ঘাবড়ে গেলাম একটু। ছেলেটা যদি কোনো কাণ্ডজ্ঞান থাকে, ওকে পই পই করে বলেছি এদিকে যেন না আসে। বলেছি আমাদের ওখানের ছেলেরা ওকে পেলে ফুঁতে দেবে, সঙ্গে ফাউ হিসেবে আমাকেও ওর পিছনে পাঠাবে যদি একটুও কথা শোনে। ওকে দেখে আমি বললাম, আপনি কে? আপনাকে আমি চিনি না। মানে মার খাবি কিন্তু। আমি তো শ্বশুর, হ্যাঁ, যে আপনি আগে করছিস। তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই? তোকে বলেছি না এখানে আসবি না। আরে আমি পুলিশের চর নই। সেটা আমায় বলছিস কেন? আমায় কনভিন্স করতে বলেছি তোকে? তুই ভাগ। আরে দাঁড়া দাঁড়া, দরকার আছে বলেই এসেছি, তোর সঙ্গে প্রেম করতে আসিনি। রচিত এদিক ওদিক দেখে আমার হাত ধরে টেনে পাশের বড় শিরীষ গাছটার আড়ালে যেতে বলল। এদিকে আয়, জরুরি দরকার আছে, ওপেনলি বলা যাবে না। গাছের আড়ালে যেতেই নিজের ঝোলা থেকে একটা ছোট্ট প্যাকেট বের করে আমার ঝোলার মধ্যে দ্রুত চালান করে দিল রচিত। নে, এটা সাবধানে রাখ। আরে আরে আরে, এটা কি? সিন ক্রিয়েট করিস না, এমন কিছু করতে বলছি না যাতে তুই বিপদে পড়বি। শুধু এগুলো কদিন রাখ তোর কাছে। আমার বাড়িতে যে কোনো দিন রেড হতে পারে, এগুলো পেলে আমার সমস্যা হয়ে যাবে। সমস্যা? কি সমস্যা? কি আর, ধরে নিয়ে যাবে হাজতে। করতে অবশ্য পারবে না কিছুই। উকিলের বাড়ি, বাবা দাদা আছে, বের করে আনবে, কিন্তু ওই বেকার হ্যারাস করবে, তাই আর কি। আর বাড়িতেও ঝামেলা হবে। আর আমাকেও তো ধরে নিয়ে যেতে পারে। আমাকে কে বাঁচাবে? আরে তাই তো তোকে দিচ্ছি, তোকে কেউ সন্দেহই করবে না। ধরে নিয়ে যাওয়া তো পরের কথা। পাগল নাকি? আমি এসব রাখতে পারবো না। প্লিজ প্লিজ, সাষ্টাঙ্গে প্রণাম করছি, প্লিজ। জাস্ট কদিন বলছি তো তোকে, আমার ওপর একটু বিশ্বাস নেই তোর? তোকে কেউ সন্দেহ করবে না। এমন ন্যাদা বোদা ছেলেকে কে সন্দেহ করবে বল? আমি কি করব বুঝতে পারলাম না। আবার রচিতকে মুখ ফুটে নাটাও বলতে পারলাম না। আর একটা আবদার করলো রচিত। আর তোর আরেকটা হেল্প চাই দীপু, এটা তোকে করতেই হবে। আমার জীবন নির্ভর করছে সেটার উপর। কি বিষয়? দেখ, আমার পেছনে লোক লেগেছে, আমাকে সন্দেহ করছে। এবার সেটা তো তুই ভালোই জানিস। আমার পক্ষে এখন ফ্রিলি ঘোরাফেরা করা সম্ভব হচ্ছে না। আর এদিকে জানিস তো, সিমির বাড়ির লোক আমাদের সম্পর্কটার কথা জেনে গেছে। ওরা এই সম্পর্কটা মেনে নিতে চায় না। ওরা আমার থেকে সিমিকে দূরে রাখতে বাগবাজারের ওদের এক রিলেটিভের বাড়িতে পাঠিয়ে দিয়েছে। সেখানে আমার ঢোকা অসম্ভব। তাতে আমি কি করতে পারি? আমি ওদের বাড়ির লোককে বললে কি ওরা তোদের সম্পর্কটা মেনে নেবে? আরে তোকে সালিশি করতে কে বলেছে? আগে শোন না আমার কথাটা। সময় নেই আমার হাতে একদম। বল, তবে বললেই যে করব কথা দিচ্ছি না। এই বুর্জোয়া পলিটিক্যাল নেতাদের মতো কথা বলিস না তো। শোন, 4 দিন পরে সিমিকে ওদের রিলেটিভের বাড়ি থেকে তুলে নিয়ে বড়ানগরে আয়। খুব দরকার আমার, ব্যাপারটা বোঝ। আচ্ছা, একটা কথা বলবি? কি? আমার পিছনটাই এত মিষ্টি লাগছে কেন তোর? তুই বড় লোকের ছেলে, পিছনে সাপোর্ট দেওয়ার জন্য 200 জন আছে। আর আমার ভাঙাচোরা বাবা আর নির্ঝঞ্ঝাট দাদা সবসময় ভাবে একটা দেশ থেকে তাড়া খেয়ে এসেছে, এখানে না জানি আবার কোন বিপদে পড়বে। আমায় এসবে জড়াস না। আর তুই তোর এই প্যাকেটটাও নিয়ে যা বাবা। পাড়ার ছেলেরা এমনিতেই আমায় থ্রেট করেছে, এবার পুঁতেই ফেলবে। এত বাজে বকিস কেন? কেন এমন করছিস? কি বলছিস শোন, বাগবাজারে গিয়ে তুই বলবি সিমিকে মঞ্জুলিকার বাড়িতে নিয়ে যাবি বলে এসেছিস। মঞ্জুলিকা? এ আবার কে? আমি তো চিনি না। আর চেনার কথাও নয় তোর। ও সিমির এক বান্ধবী, শিয়ালদার কাছে থাকে। তুই গিয়ে বলবি সিমি তোকে আসতে বলেছে। সিমিকে ওরা একা আসতে দেবে না। আমার সঙ্গে যাতে দেখা না করতে পারে তার জন্য সব রকম চেষ্টা করছে। আরে আমার সঙ্গেই বা ছাড়বে কেন? ওরা তো আমাকে চেনেই না। সিমির বাড়ির লোকই আমায় চেনে না।
চেনে চেনে, তোকে না দেখলেও তোকে চেনে ভালোই, এবং তুই ওদের গুড বুকে আছিস। সিমি তোর কথা বাড়িতে বলেছে, ভালো স্টুডেন্ট তুই। আসলে ভবিষ্যতে যদি দরকার পড়ে, তাই আমিই বলেছিলাম আগে থেকে তোর কথা বলে রাখতে। এই যেমন ধর, এখন দরকার পড়লো। একেই বলে এক্সিট স্ট্র্যাটেজি, বুঝেছিস? আচ্ছা, আমি কি তোর স্ট্যাম্প নাকি, হ্যাঁ, যে চিঠিপত্র পাঠানোর জন্য যেখানে সেখানে সেঁটে দিবি? আরে স্ট্যাম্প হতে যাবি কেন? তুই আমার সোনা ছেলে, না হলে কেউ হবু বউকে কর্ডন করে নিয়ে আসার জন্য পাঠায়? তবুও আমি পারবো না। এরকম করিস না ভাই, আমি মরে যাব। আমার জীবন মরণ সমস্যা। আমার ভবিষ্যতের কথা ভেবে একটুও কি করুণা হচ্ছে না তোর? করুণা হলেও আমার কিছু করার নেই, কারণ আমি বাগবাজারে সিমির রিলেটিভের বাড়ি চিনি না। এই তো কাজের কথা মনে করিয়েছিস, মারাত্মক ভুল হয়ে যাচ্ছিল আমার। এই নে, এই কাগজটায় ঠিকানাটা লিখে এনেছি, নে ধর। আরে হাঁ করে তাকিয়ে দেখছিস কি, ধর। আচ্ছা, আমি তোর পকেটে পুরে দিচ্ছি। শোন, সাবধানে রাখিস, হারিয়ে ফেলিস না। আমি চললাম, তুইও বাড়ি যা এখন। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এই নে ভাই তোর প্যাকেট, এই ঠিকানা। আমি পারবো না, আমি বরানগর চিনি না। দেখেছিস, আমি কেমন ঠিক লোককেই ধরেছি। বরানগরের কোথায় যাবি সেটা তো বলিনি। খুব সোজা, বাসে করে পোস্ট অফিসে নামবি, পাশেই হারান্দার চায়ের দোকান, সেখান পর্যন্ত নিয়ে গেলেই হবে। ঠিক আছে, চলি রে আমি। প্যাকেটটা সামলে রাখিস, আর ঠিকানাটাও। আর ঝোলাস না কিন্তু আমায়। সকাল সকাল যাস, হ্যাঁ, মনে থাকে যেন। 4 দিন পর। রচিত চলে যাওয়ার পর আমি দাঁড়িয়েছিলাম একা। চারদিকের ব্যস্ত শহরটার মধ্যে মনে হচ্ছিল আমার যেন কেউ নেই। ভাবছিলাম ব্যাগের ভিতর রচিতের প্যাকেট নিয়ে এখন ডাক্তারের কাছে ধান্দায় যাব, খল নুড়ি কিনবো, না ছাত্র পড়াতে গড়িয়াহাট যাব। আমার বুকের ভিতরে যেন চড়াই উঠছিল। মনে হচ্ছিল সবাই ঠিক বুঝে ফেলবে আমার কাছে কি আছে। যে কোনো সময় অদৃশ্য কেউ এসে চেপে ধরবে আমার গলা। প্রায় টলতে টলতে বাড়িতে ফিরেছিলাম আমি। বৌদি আর বাবা আমায় দেখে ভয় পেয়ে গিয়েছিল খুব। কি গো, তুমি ফিরে এলে এত তাড়াতাড়ি? এসেছে বৌমা? ঠাকুরপো বাবা। সে কি এত তাড়াতাড়ি? কোনো ঝামেলা টামেলা হলো নাকি আবার? না না বাবা, ওই পেটটা ব্যথা করছে তাই ফিরে এলাম। পেট ব্যথা? তাহলে তো আমি নুন চিনির জল করে আনছি। হ্যাঁ হ্যাঁ, তাই দাও। এই শোন, তুই বিশ্রাম কর, আর বেরিয়ে কাজ নেই। মানুষের শরীর খারাপ তো হতেই পারে। আপনি কি বেরোচ্ছেন বাবা? হ্যাঁ বৌমা, এই একটু আসছি। দরজাটা বন্ধ করে দাও, দিনকাল খারাপ, এই যে কখন ঢুকে পড়ে। এবার বলো তো কি হয়েছে, সত্যি করে বলো। পেটে ব্যথায় বাড়ি ফিরে আসার ছেলে তো তুমি নও। মৌরিমা কিছু বলেছে? সত্যি, তুমিও যে কি বলো না বৌদি। গেলাম গোল পার্ক, আর ও থাকে নর্থে। তাছাড়া তাছাড়া ওর এক ডাক্তারের ছেলের সঙ্গে বিয়ের কথা হচ্ছে। মন খারাপ করো না দীপু। সবার জীবনে একটা করে কষ্ট থাকে। রক্তের মধ্যে মিশে যাওয়া একটা না পাওয়ার কষ্ট, সেটা নিয়েই চলতে হয়। মন খারাপ? মন খারাপ কেন করবো বৌদি? কষ্টের কি আছে? ওদের সঙ্গে আমার তুলনা হয় নাকি? ছাড়ো, তুমি বরং আমায় একটু নুন চিনির জল দাও। দাঁড়াও, দিচ্ছি। বৌদি হেসে উঠে গিয়েছিল পাশের ঘরে। এই সুযোগে আমি চট করে রচিতের প্যাকেটটা লুকিয়ে ফেলেছিলাম আমার টুকিটাকি জিনিস রাখার সুটকেসের ভিতর। বাগবাজারে সিমিদের আত্মীয়ের বাড়িটা বেশ বড়। বড় লোহার দরজায় লেখা ছিল কুকুর হইতে সাবধান। আমার একটু ভয় ভয় করছিল। উঠোনে দাঁড়াতেই কুকুরের প্রচণ্ড চিৎকার শুনলাম। কি করব বুঝতে পারছি না। একজন কাজের মহিলা এগিয়ে এসে খড়ো গলায় জিজ্ঞেস করেছিল, কি চাই? বাড়িতে কেউ নেই? ইয়ে মানে সিমি আসতে বলেছিল। কে রে? এবার যে মহিলা বেরিয়ে এসেছিলেন তাকে দেখে আমার ভয় বেড়ে গিয়েছিল আরও। প্রায় 6 ফুট লম্বা চেহারা মহিলার,
আর তেমন মোটা, সঙ্গে চওড়া করে পড়া সিঁদুর আর গালে পান। আমার মনে হয়েছিল মনুমেন্টের পায়ের কাছে দাঁড়িয়ে আছি যেন। কে তুমি? সিমি আছে। কেন, কি দরকার? আর তুমি বা কে ছোকরা? আমি তো দীপু, মানে সিমির বন্ধু। ইউনিভার্সিটিতে ওর সঙ্গে পড়ি। ওকে নিয়ে মঞ্জুলিকার কাছে যাব। ও, তা তুমি তাহলে দীপু? দাঁড়াও। সিমি, এই সিমি, দেখ দীপু এসেছে। তুমি দাঁড়াও, দাঁড়িয়ে থাকো। একটু সময় নিয়ে নিচে এসেছিল সিমি। তারপর আমায় দেখে বলেছিল, কি রে, দেরি হলো? ও হ্যাঁ হ্যাঁ, ওই মঞ্জুলিকা। হ্যাঁ হ্যাঁ, একটু দাঁড়া, আসছি। শোনো বাছা, নিয়ে যাচ্ছ যাও, কিন্তু ভালোই ভালোই মেয়েকে ফিরিয়ে দিয়ে যাবে, নইলে। তোর বাড়ির লোকেদের এভাবে গুল মারলি? যদি ধরে ফেলে? ছাড় তো, এটা আমাদের নিজেদের বাড়ি নয়, সবাই জানে আমাদের। বাবার এক ঘনিষ্ঠ বন্ধুর বাড়ি, তাও মর্টগেজ পড়ে আছে। এরা আমার কেউ হয় না। ওই 20 ফুট লম্বা ভদ্রমহিলাকে দেখলি না, সমীর কাকু, মানে বাবার বন্ধুর স্ত্রী, আমায় ভালোবাসে খুব, তাই এসে থাকতে হয় মাঝে মাঝে। কিন্তু যে এতটা ভালোবাসে তাকে এমন ঢপ মারলি? বেশ করেছি। বলে কিনা আমার সঙ্গে রচিতের দেখা করতে দেবে না। তুই তো ওর ওপর রাগ করেছিলিস না? মৌরিমা তো। আরে মৌরিমা বায়াসড, পরে দেখলাম রচিতই ঠিক। ভাব, কত বড় লোকের ছেলে, কিন্তু সব ছেড়ে কেমন ঝাঁপিয়ে পড়ল বিপ্লবে। গ্রামে পর্যন্ত গিয়েছিল। নিহাত লঙ্কার ঝোল আর ভাত খেয়ে ওর ব্লাড ডিসেন্ট্রি হয়ে গেল, না হলে। আর মৌরিমার বাবার যা হয়েছিল তার থেকে ওর অমন বোকা বোকা একটা ওপিনিয়ন জন্মেছে। কি অদ্ভুত সময়, বুঝতে পারছিস না? যতদিন বাঙালি থাকবে ততদিন 70-এর এই দিনগুলোও থাকবে। বরানগরে হারানদের চায়ের দোকানটা সিমি চিনতো আগে থেকেই। ওই আমাকে নিয়ে হাজির হলো ওই চায়ের দোকানে। সবাই আমাদের দিকে এমনভাবে তাকাচ্ছিল যে একটা অস্বস্তি হচ্ছিল আমার। সিমি আমাকে বলল, তুই দাঁড়া এখানে, আমি আসছি। কিন্তু রচিত কোথায়? আস্তে, চেঁচাস না। জানিস তো এখন একটা গ্রুপ আর বিশ্বাস করছে না রচিতকে, তাই ওরা কয়েকজন অন্য একটা জায়গায় আছে। অন্য জায়গায় মানে? এখানে নয়? তাহলে এখানে কেন আসতে বললো? আবার চেঁচাচ্ছে। চেঁচাস না দীপু, প্রবলেম হয়ে যাবে। ও এখানেই আছে, কাছেই লুকিয়ে আছে। তবে জানি না আর কতদিন থাকতে পারবে এখানে। সবাই সন্দেহ করছে ও পুলিশের লোক। সে কি? তুই বস, চা খা। আর কিছু খাবি? হারান্দা, এ আমার সঙ্গে এসেছে, তোমার দোকানে বসুক, চা দাও, আর কিছু খেলে দাও, পয়সা আমি দেব। আমি আসছি। সিমি ফিরেছিল প্রায় 1.5 ঘন্টা পরে। ওকে দেখেই বুঝতে পেরেছিলাম কিছু একটা হয়েছে। আমি জিজ্ঞেস করেছিলাম কি হয়েছে। রচিত আপাতত আন্ডারগ্রাউন্ড হচ্ছে। তোকে বলতে বলেছে যে তোর কাছে যে জিনিসটা রয়েছে সেটা আরো কয়েকটা দিন রাখতে, সময় মতো কেউ গিয়ে নিয়ে আসবে। মানে কি বিপদ রে বাবা? বিপদ মানে গোটা সমাজটাই তো বিপদের পেটে ঢুকে আছে। কি মনে হচ্ছে তোর এখনো বিপদ আসেনি? নরকের পাঁক জমেছে চারিদিকে, রক্ত দিয়ে সব পরিষ্কার করতে হবে। ফেরার পথে বাসের জানলায় মাথা দিয়ে বসেছিল সিমি। কথা বলছিল না। আমিও কেন জানি না সাহস পাচ্ছিলাম না কথা বলার। কি হয়েছে কে জানে। প্রেমিক প্রেমিকাদের ভিতরে কি হয় তা বাইরের লোকে না জানাই ভালো। বাগবাজারে বাস থেকে নেমে ওকে আমি বাড়ির গলি পর্যন্ত পৌঁছে দিয়েছিলাম। যাওয়ার আগে সিমি দাঁড়িয়ে পড়েছিল আচমকা। আমি দেখেছিলাম ওর চোখে জল। অবাক হয়ে তাকিয়েছিলাম ওর দিকে। ও বলেছিল, রচিত কবে ফিরবে জানি না, কিন্তু ফিরবে। বলল যদি বেঁচে থাকে ঠিক ফিরে আসবে আমার কাছে।
তাই ওকে আমি সব দিয়েছি। মানে কি দিয়েছিস? আমার যেটুকু ছিল সেটুকু, সবটুকু। কি সবটুকু? বুঝবি না তুই। সিমির ক্লান্ত অবসন্ন মুখের দিকে ফ্যাল ফ্যাল করে আমি তাকিয়েছিলাম। সত্যি কিচ্ছু বুঝতে পারছিলাম না। আর কথা না বাড়িয়ে সিমিও চলে গেছিল, কিন্তু ওর যাওয়ার মধ্যে কোথায় যেন সেই সিমি ছিল না যাকে আমি চিনতাম। আজ ঠাকুমার বাতের তেল আনার ফরমায়েশ ছিল। দিনের বেলা গরমটাও পড়েছিল জাঁকিয়ে। সকালে ইউনিভার্সিটির 2টো ক্লাসের পরে অনেকটা ফাঁকা সময় ছিল। আমি ছুটেছিলাম পোদ্দার কোর্ট। ওখানে একটা দোকানে পাওয়া যায় এই তেল। এটা সাধারণত দাদাই আনে, কিন্তু আজ দাদাকে রানাঘাটে যেতে হয়েছে কাজে, তাই আমার ডিউটি পড়েছিল। আসার পথে যেমন তেষ্টা পেয়েছিল তেমনই পেয়েছিল খিদে। আমি রাস্তার এক ভদ্রলোককে জিজ্ঞেস করলাম কটা বাজে। তিনি বললেন 1:30। হিসেব করলাম যদি ফিরতে পারি ইউনিভার্সিটিতে তবে ক্যান্টিনে অন্তত পাউরুটি আর ঘুগনি খেতে পাবো। আজ সকালে টিউশনে যেতে হয়েছিল, তাই খেয়ে বেরোতে পারিনি। ছাত্রদের ফার্স্ট টার্ম আছে, ওদের বাবা মায়েরা বলেছে আর কামাই করলে মাইনে কেটে নেবে। ক্যান্টিনে পৌঁছে দেখলাম ভিড়টা কেমন যেন ভাঙা মেঘের মতো ক্যান্টিনময় ছড়িয়ে আছে। আমি সময় নষ্ট না করে 1 প্লেট ঘুগনি আর ½ পাউন্ড পাউরুটি নিয়ে এসে বসলাম এক টেবিলে। অবশ্য এটাকে ঘুগনি বলা ঠিক নয়, কারণ মটরগুলো যে কোথায় কে জানে, শুধু ছাল ভেসে বেড়াচ্ছে ঝোলে। সবে 2 কামড় রুটিটা খেয়েছি, হঠাৎ মনে হলো ধূসর জল রঙের মতো ক্যান্টিনটা যেন আলোয় ধুইয়ে গেল। আমি মুখ না তুলেই বুঝতে পারলাম কি হয়েছে। একটা নরম প্রজাপতির মতো সুগন্ধের বলয় এসে ঘিরে ধরেছে আমায়। এ সুগন্ধ আমায় নির্জনতায় নিয়ে যায়। মন খারাপের দিনে এ সুগন্ধ আমার কাছে নীলকণ্ঠ পাখি হয়ে আসে। একে আমি চিনি, এ আমার কম্পাস। তুমি এতক্ষণ কোথায় ছিলে? কেন? ওই ঠাকুমার বাতের তেল কিনতে গিয়েছিলাম। কি হয়েছে? ইলেশ ও ঘুমের বড়ি খেয়ে ফেলেছে অনেক। একটু আগে খবর পেলাম। মানে? যা শুনলাম, সিমি ওকে বলেছে রচিতের সঙ্গে নাকি ওর বাকি জীবন বাঁধা পড়েছে। মানে স্বামী স্ত্রীর মধ্যে যা হয় সবই নাকি হয়ে গেছে। সিমি ইলেশকে বলেছে? সব বলে দিয়েছে? তুমি জানলে কি করে? অসীম দিল খবরটা। ইলেশের বাড়ির লোক বলেছে। ইলেশ নাকি পাগলের মতো এইসব বলছিল। কি বলেছে? কার কার নাম বলেছে ও? তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? না না, মানে ইলেশ কি আমার? এক্সাইটেড হয়ো না, ভয়ের কিছু নেই, বেঁচে গিয়েছে। আসলে সব কিছুর মূলে ওই রচিত। হি ইজ এ রটেন অ্যাপল। যে ওর সঙ্গে থাকবে সেও মরবে। আমি ওকে কতটা ঘেন্না করি বলে বোঝাতে পারবো না। সিমির সঙ্গে রচিতের দেখা করাই তো বন্ধ করে দিয়েছিল ওর বাড়ি থেকে। ওকে বাগবাজারের এক রিলেটিভের বাড়ি পাঠিয়ে দিয়েছিল। তারাও ওকে সর্বক্ষণ চোখে চোখে রেখেছিল। তারপরেও ও রচিতের সঙ্গে দেখা করেছে। স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। এসবও কি তুমি ইলেশের কাছে শুনেছ? ইলেশ কি করে বলবে? অসীম বলল। ইলেশের বাড়ির লোক নাকি অসীমকে এসব বলেছে। তুমি যাবে নাকি একবার ইলেশের বাড়ি? ইলেশের বাড়ি? কিন্তু আমার যে পড়ানো রয়েছে, অনেক কামাই করেছি এই কদিনে। এদিকে সামনে সবার পরীক্ষা। ছাত্রদের বাবা মারা বলেছে আর কামাই করলে এবার মাইনে কেটে নেবে। তবুও আমার মনে হয় সময় করে তোমার একবার যাওয়া উচিত। হ্যাঁ, সে তো উচিতই। ইলেশ নাকি বলেছে বন্ধুদের মধ্যেই কেউ সিমিকে রচিতের কাছে নিয়ে গেছিল। কে হতে পারে বলো তো? সেটা আমি জানবো কি করে? Okay, students, that's all for today. See you tomorrow. আজ ইউনিভার্সিটিতে 2টো স্পেশাল ক্লাস ছিল। দুপুরের দিকে আজ আমি টিউশনি মিটিয়ে নিয়েছিলাম। তারপর সোজা চলে এসেছি ইউনিভার্সিটিতে। ক্লাস শুরু হয়ে গিয়েছিল, তাই চুপ করে পিছনের দরজা দিয়ে ঢুকে বসেছিলাম শেষের বেঞ্চে। তবে সেখান থেকেই লক্ষ্য করেছি যে
আজ মৌরিমা আসেনি। কেন আসেনি জানি না। আমার খারাপ লাগাটা তখনই শুরু হয়েছিল। আমি মনমরা হয়ে অর্ধেক লেকচার শুনে বাকি অর্ধেক মাথা নামিয়ে উপর দিয়ে বেরিয়ে যেতে দিয়েছি। আজকাল মৌরিমাকে না দেখলে আমার সবসময় কেমন একটা কষ্ট হয়। মনে হয় বুকের ভিতর কে যেন অনবরত মাটি কুপিয়ে চলেছে, কে যেন একটা একটা করে ছিঁড়ছে ফুলের পাপড়ি। মনে হয় টানা লম্বা একটা জনমানুষশূন্য হলঘর সারা দিন বয়ে বেড়াচ্ছি মনের মধ্যে। যে কোনো কাজের মধ্যে কেবলই ওর মুখটা মনে পড়ে। কোনো কাজ না থাকলেও মনে পড়ে ওর কথা। ঘুমের ভিতরেও কি যে স্বপ্ন দেখি দেখি কখনো আমায় ছেড়ে চলে যাচ্ছে, আবার কখনো দেখি সুন্দর সাজানো কোনো বারান্দায় অন্য একটা ছেলের সঙ্গে দাঁড়িয়ে আছে মৌরিমা। আজকাল আমার যেন জেগেও শান্তি নেই, ঘুমিয়েও শান্তি নেই। ক্লাস শেষ হতে সন্ধে হয়ে গেল। সেই ঘটনার পর আজই প্রথম ইলেশ এসেছে ইউনিভার্সিটিতে। বেরোবার সময় আমি ওকে দেখেছিলাম। এই কদিনেই কেমন একটা হয়ে গিয়েছে ও। অমন টকটকে রং, সেটা পুড়ে গিয়েছে। দেখে মনে হচ্ছে কেউ যেন ওকে ঝলসে দিয়েছে। চোখ মুখেও একটা হারিয়ে যাওয়া ভাব, দৃষ্টি শূন্য, কারোর দিকেই তাকাচ্ছিল না। আমি করিডোরে দাঁড়িয়ে দেখেছিলাম ইলেশ ওর শরীরটাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে লাইব্রেরির দিকে। সামনে গিয়ে দাঁড়ানোর সাহস হয়নি আমার। আমি তো জানি আমি ওর কাছে অপরাধী। এই দীপু, কোথায় ছিলি এতক্ষণ? কেন রে রাধিকা? আমি তো ক্লাসেই ছিলাম। এই নে, মৌরিমা এটা তোকে দিতে বলেছে, আমি চললাম। এই রাধিকা শোন, দাঁড়া না একটু প্লিজ। আবার কি হলো? তাড়াতাড়ি বল, আমার তাড়া আছে। বলছি, মৌরিমার কি শরীর টরীর? নেকা, প্রেম করবেন উনি আর খবর রাখবো আমি। বই গেছে আমার, আমি চললাম। চিঠিটা পেয়ে আমার মন নেচে উঠেছিল, কিন্তু তখনও বুঝিনি ওই চিঠির মাত্র কটা অক্ষর এত মারাত্মক হবে। এক টুকরো সাধারণ কাগজের ভাঁজের মধ্যে ছিল আমার জীবনের সব স্বপ্নের মৃত্যুবাণ। একপাশে সরে গিয়ে চিঠিটা আমি খুলেছিলাম। আদিত্য, আমি মিথ্যে কথা সহ্য করতে পারি না, যেমন সহ্য করতে পারি না রাজনীতি। আশা করি আর তোমার মুখ আমায় দেখতে হবে না। আমার দুর্ভাগ্য যে তোমার সঙ্গে পরিচয় হয়েছিল। ইলেশকে ধন্যবাদ, ও আমার চোখ খুলে দিয়েছে। মৌরিমা। মিথ্যে? রাজনীতি? তোমার মুখ আমায় দেখতে হবে না? এসব কি লিখেছে মৌরিমা? ওর দুর্ভাগ্য যে আমার সঙ্গে পরিচয় হয়েছিল। হঠাৎ একটা শব্দ আমার চেতনায় ঘা দিল। ইলেশ। হ্যাঁ, ইলেশকেই খুঁজে বের করতে হবে আমার। আমি ছুটেছিলাম লাইব্রেরির দিকে। লাইব্রেরির এক কোণের টেবিলে মাথা রেখে বসেছিল ইলেশ। আমি ছুটে গিয়ে ওকে হাত ধরে টেনে তুলেছিলাম। পাগলের মতো জিজ্ঞেস করেছিলাম, কি এমন বলেছে ও মৌকে যাতে এমন দুর্ঘটনা ঘটে গেল আমার জীবনে? ওকে শুধু তোর আসল রূপটা দেখিয়েছি। আসল রূপ? কি রূপ? কি যাতা বলছিস? তোকে বলেছিলাম মনে আছে, তোর সব মেনে নেব, কিন্তু তুই যদি সিমিকে নিয়ে কিছু করিস। কি 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 করছি আমি? সিমি আমায় বলেছে তুই ওকে ওদের রিলেটিভের বাড়ি থেকে বের করে নিয়ে বরানগরে গিয়েছিল, আর সেখানে আমি জানতাম না, বিশ্বাস কর, ভুল ভাবছিস তুই। আমি জানতাম না। আর আর ওরা দুজন দুজনকে ভালোবাসতো। তোকে ভালোবাসেনি সিমি, কোনো দিন বাসেনি। তাই তাই হ্যাঁ, তাই আমি বলেছি মৌরিমা, বলেছি তোকে তোর পাড়ার ছেলেরা শাসিয়েছে আমার সামনে, আর সিমিকে ওই রচিতের কাছে তুই নিয়ে গিয়েছিলি। আর কিছু তো বলিনি। কে মিথ্যে বলেছে? তুই তুই আমায় মারলি দীপু? মার, নে আরো মার, মার, কিন্তু কিচ্ছু করতে পারবি না তুই। কিচ্ছু না, কিচ্ছু না। দেখ কেমন লাগে। সারা জীবন আমার মতো তুইও ঘুরে বেড়াবি, কষ্ট পাবি। যা যা, তুই যা, চলে যা। ইউনিভার্সিটি থেকে বেরিয়ে রাস্তায় এসে দাঁড়ালাম আমি। আমার পা টলছে,
বুকের ভিতরটা যেন ভেঙে চৌচির হয়ে যাচ্ছে। মাথা ঘুরছে আমার, চোখে ঝাপসা দেখছি, দরদর করে ঘাম হচ্ছে আমার। পাশের একটা দোকানের গায়ে হেলান দিয়ে সামলানোর চেষ্টা করলাম। দোকানের লোকটা বোধহয় বুঝলো আমার কিছু একটা হয়েছে। একটা জলের জগ নিয়ে এগিয়ে এসে বলল, কি ভাই, শরীর খারাপ নাকি? নাও নাও, জল খাও। আমি চিঠিটাকে মুঠোর মধ্যে মুচড়ে পকেটে ঢোকালাম কোনো মতে। তারপর মুখে আর ঘাড়ে জল দিলাম। মাথা কাজ করছে না একদম। লোকটা আবার বলল, কি ভাই, বাড়ি যেতে পারবে? কোথায় বাড়ি? যাদবপুর। ওরে বাবা, সেখানে তো আজ বিকেলে খুব ঝামেলা হয়েছে, লাশ পড়েছে কয়েকটা। তুমি এখানে কি করছো? আমার মাথা কাজ করছে না। লোকটা আরো কি সব যেন বলল, ঠিক বুঝলাম না। ফ্যাল করে তাকিয়ে রইলাম। লোকটা সামান্য ঠেলা দিল আমায়। এ ভাই, কি হয়েছে তোমার? এমন করছো কেন? মৃগী ফিগি আছে নাকি? কি ঝামেলা রে বাবা। এই ছেলে, তোমার কোনো বন্ধু টন্ধু নেই? তার সঙ্গে বাড়ি যাও। কি হলো, বন্ধু নেই? বন্ধু? মনে হলো আমার কোনো বন্ধু নেই, কেউ আমার আপন নেই এই জগতে। আমার দম বন্ধ হয়ে এলো। মনে পড়ল মৌরিমা আমায় জিজ্ঞেস করেছিল, তোমার কি মনে হয় দীপু? নিশ্চয়ই কেউ আছে যে ওদের হেল্প করছে। কে হতে পারে? আমি আর দাঁড়ালাম না। কোনো মতে টলতে টলতে নেমে এলাম রাস্তায়। আমায় একবার যেতেই হবে মৌরিমার কাছে। পকেটে হাত দিলাম। টিউশনির মাইনের টাকা আছে, আজ পেয়েছি। ট্যাক্সি করে চেঁচাতেই একটা হলুদ কালো গাড়ি এসে থামলো সামনে। লাফিয়ে উঠলাম পিছনের সিটে। দরজা বন্ধ করে বললাম, চলো শিমলে, চাচা রেস্টুরেন্ট। মৌরিমার বাড়ির ডোরবেলের আওয়াজটা আজও কমল মিত্রের ধমকের মতো মনে হলো আমায় চলে যেতে বলছে। এই মুখ দেখতে বারণ করছে। তবু দাঁড়িয়ে রইলাম। যাব না, মৌরিমার সঙ্গে দেখা না করে কিছুতেই যাব না। ওকে বলবো ও এমন করতে পারে না, কিছুতেই পারে না। ওর বাবা কি করেছিল তার জন্য কি গোটা জীবন এমন একটা বায়াসড ধারণা নিয়ে বেঁচে থাকবে? আর সত্যিটা তো জানাতে হবে ওকে। আমি তো আর রাজনীতি করি না। তবে কেন এসেছো তুমি? চলে যাও। কেন 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 কি করেছি আমি? প্রশ্ন করছো? লজ্জা করছে না? জানো না মিথ্যে বলেছ? আর যে মিথ্যে বলে তাকে আমি ঘেন্না করি। তার সঙ্গে আমি কোনো সম্পর্কই রাখতে চাই না। আমি রাজনীতি করি না মৌ, বিশ্বাস করো, আমি করি না। আমার কাছের লোকেরা ছাড়া কেউ আমায় মৌ বলে না। তুমি বলবে না ওই নামটা। আমি মৌরিমা। প্লিজ 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 মৌ, আমি হাত জোড় করছি, তুমি এমন করো না প্লিজ। আমার গোটা জীবনটা নষ্ট হয়ে যাবে প্লিজ। আমি পলিটিক্স করি না। ইলেশ মিথ্যে বলেছে তোমায় প্রতিশোধ নিতে। তুমি তো নিয়ে গেছিলে সিমিকে রচিতের কাছে। বিশ্বাস করো, আমি চাইনি। রচিত আমায় জোর করে। বিশ্বাস? তোমাকে? তোমাকে বিশ্বাস করেই তো সিমির বাড়ির লোক ওকে তোমার সঙ্গে ছেড়েছিল। এবং আমাকেও তুমি মিথ্যে বলেছিলে। আমার আজ আর তোমার কোনো কথা বিশ্বাস হয় না আদিত্য। আদিত্য? দীপু থেকে আদিত্য হয়ে গেলাম। আর আমার ভালোবাসা? শোনো আদিত্য, ভালোবাসা কোনো খেলা নয়, একটা কমিটমেন্ট। কমিটমেন্ট করা সোজা, রাখা কঠিন। কারণ সেটা করতে হলে মজবুত চরিত্রের মানুষ হতে হয়। মিথ্যেবাদীরা ভীতু আর সুবিধাবাদী হয়। মান আর হুঁশ থাকে না তাদের। মানুষ না তারা। তুমি মানুষ হলে আমাকে মিথ্যে বলতে না। জীবনে যে কমিটমেন্ট রাখতে পারবে না সেটা নিয়ে প্রমিস করে ঠিক করনি তুমি। আমি তো মিথ্যে বলতে চাইনি তোমায়, কিন্তু কিন্তু কি? ভয় পেয়েছিলে তো। মানে কতটা নির্লজ্জ তুমি আদিত্য মুখার্জি। অন্যায় করছো জেনেও অন্যায় করেছো। আর ঘেন্না বাড়িও না আমার। চলে যাও। আর কোনোদিন যেন তোমার মুখ না দেখি আমি। কোনোদিন না। যাও।
কলকাতা ক্রমে ক্রমে মুছে এলো আমার সামনে থেকে। আমি কোন দিকে যাব বুঝতে পারলাম না। আমার বাড়ি কোথায়, সেখানে যায় কি করে, কারা কারা থাকে সেই বাড়িতে, সেখানে কেউ কি বসে থাকে আমার জন্য? বাড়িতেই বা এই জীবনে কেউ কি কোনোদিন আর বসে থাকবে আমার জন্য? কেন এমন হয় মানুষের? কি চায়? কোন জীবন চায় সে? কার সঙ্গে কাটাতে চায় এই সামান্য জীবনটুকু? কার হাত ধরে দেখতে চায় সমস্ত সূর্যাস্ত? কার জন্য সে হেলায় তুচ্ছ করে নিজের সমস্ত বসন্ত? কার জন্যে তার আবার এই কষ্টের পৃথিবীতে ফিরে আসতে ইচ্ছে করে? আমি এলোমেলোভাবে হাঁটতে লাগলাম সামনে। জানি না কোথায় যাব, জানি না আমার বাড়ি কোথায়। মনে হলো আমার মাথার ভিতরের সেই কম্পাস যেন কেউ খুঁড়ে বের করে নিয়েছে। এই তো, এই দীপু, দীপু! আচমকা দাদা আমায় সামনে থেকে এসে জাপটে ধরল, কিন্তু আমি ওকে চিনতে পারলাম না। মুখটা অস্পষ্ট, অচেনা। কিরে, কাঁদছিস কেন? এই দীপু! আমায় আবার ধাক্কা দিল, হাত দিয়ে মুছিয়ে দিল চোখ। এবার আমি দাদাকে চিনতে পারলাম। কি করছিস তুই এখানে? কিরে, কি করছিস তুই দীপু? তোকে জোরা মেরে ফেলবে। বাড়িতে তুই পিস্তল লুকিয়ে রেখেছিস, ম্যাপ লুকিয়ে রেখেছিস। দাদার গলাটা কাঁপছে। আমি বুঝতে পারলাম না দাদা কি বলছে। এসবের মানে কি? পাড়ায় বম্বিং হয়েছে, পুলিশ 6 জনকে তুলে নিয়ে গিয়েছে। পুলিশ চলে যেতেই ছেলেরা বাড়ি বাড়ি খুঁজছে। তোর উপর নাকি নজর ছিল ওদের, তোকে নাকি ওয়ার্নিং দিয়েছিল। আমাদের বাড়িতে ঢুকে জিনিস তছনছ করেছে। তোর সুটকেস থেকে পিস্তল পেয়েছে। আমার সুটকেসের ওই পিস্তল আর ওই ম্যাপ আমার নয়, রাচিতের প্যাকেটের মধ্যে ছিল ওগুলো। আমি জানতাম না। যখন জানলাম অনেক দেরি হয়ে গেছে। কিন্তু কে বিশ্বাস করবে আমার কথা? লোকে আমাকে ততক্ষণে পুলিশের খোঁচর ভাবতে শুরু করেছে। বিশ্বাস করতে শুরু করেছে যে আমার দেওয়া খবরের কারণে পাড়ায় পুলিশ এসেছিল। দাদা একটা ট্যাক্সি ডেকে আমাকে নিয়ে উঠে পড়ল। ট্যাক্সি! যেতে যেতে দাদা চাপা গলায় বলল, জানিস, বাবাকে মেরেছে ওরা, হুমকি দিয়েছে, তোকে পাগলের মতো খুঁজছে। বাবা রঘুদার দোকান থেকে ফোন করেছিল আমার অফিসে। আমি ইউনিভার্সিটি গিয়ে ইলিশের কাছে শুনলাম তুই এখানে আসতে পারিস, তাই যে বাবা কাকার সঙ্গে কোনো সম্পর্ক রাখত না, কাকার নাম শুনলে চটে যেত, সেই বাবাই কাকাকে ফোন করেছিল। আমার নীতিবান বাবা নিজের নীতি বিসর্জন দিয়েছিল সেদিন। আমাকে বাঁচাতে সাহায্য ভিক্ষা করেছিল কাকার কাছে। বাবা কি তার কমিটমেন্ট ভেঙেছিল? জানি না মৌরিমা কি বলতো, ভীতু আর সুবিধাবাদী। বাবা দাদাকে অফিসে ফোন করে বলেছিল আমায় যেন মাদ্রাসে পৌঁছে দিয়ে আসে ও। দাদা আমাকে নিয়ে মাদ্রাস মেল ধরেছিল হাওড়া থেকে। আমি দাদার কাঁধে মাথা রেখে বসেছিলাম। দাদা জড়িয়ে ধরেছিল আমায়। খুব মায়ের কথা মনে পড়ছিল। ক্লান্তিতে কখন ঘুমিয়ে পড়েছিলাম আমি জানি না। ঘুম ভেঙেছিল অনেক রাতে। দাদা তখন ঘুমে কাতর। গোটা কামরাটাই যেন ডুবে আছে গভীর ঘুমে। আর বাইরে ফাঁকা মাঠের বুক চিরে এগিয়ে চলেছে ট্রেন। জানলায় মাথা হেলিয়ে আমি তাকিয়েছিলাম অন্ধকারে। এ কোথায় চলেছি আমি? কিভাবে এটুকু সময়ের মধ্যেই এতটা বদলে গেল আমার জীবন? সেই সব হঠাৎ হারিয়ে যাওয়া ছেলেদের মতোই কি হয়ে গেলাম আমি? আমার বাবা, বৌদি, শুনু, আমার বাড়ি, আমার পাড়া সবাই কি মুহূর্তে পর হয়ে গেল আমার? সব ছেড়ে মাদ্রাসে গিয়ে লুকিয়ে থাকতে হবে আমায়। এখন আমার বাকি জীবনের কি হবে? কোন দিকে এগোবো আমি? সামনে চরাচর জুড়ে যে রাত্রি নামছে, তা কি শুধুই এই পৃথিবীর? আমার কি নয়? এই অন্ধকারে কে আমায় পথ দেখাবে?
কোন দিকে এগোবো আমি? এই উত্তাল সমুদ্রে আমার ডাঙা কোথায়? ছুটন্ত ট্রেনের জানলা দিয়ে রাতের আকাশের দিকে মুখ তুলে দেখেছিলাম আমি। সেই গাঢ় অন্ধকার আকাশের শীর্ষে ফুটেছিল নিঃসঙ্গ নাবিকের বন্ধু ধ্রুবতারা। আমার গন্তব্য নির্দেশ করছিল যেন, বলছিল বেশি নয়, অল্প দূরত্ব শুধু পার হতে হবে আমায়। সেই অসম্পূর্ণ কম্পাসের পাশে এনে রাখতে হবে তার সঙ্গীটিকে, আর এই আলোকবিন্দু ধরে ধরে মৌরিমা থেকে আমায় আবার ফিরে আসতে হবে মৌয়ের কাছে। জিতু, এই জিতু, কি রে ফোনটা এতবার বাজছে? ধর। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যালো জিতেন্দ্র, আমি আঁখি। কি রে, ব্যস্ত? না, তেমন কিছু নয়, বল। বলছিলাম, ফ্রি আছিস? কেন? আমায় একটা উপকার করবি? বল। আমায় একটু ডাক্তারের কাছে নিয়ে যাবি? ইমার্জেন্সি, কাউকে পাচ্ছি না সঙ্গে যাবে। এমার্জেন্সি? এমার্জেন্সি শুনে আমি আর দেরি করিনি। আদিত্য মুখার্জির ডায়েরিটা খাটেই পড়েছিল। খেয়াল করিনি মৌরিমা সেনের ছবিটা কখন জ্যাকেটের পকেটে ঢুকিয়ে নিয়েছিলাম। জ্যাকেটটা পরেই হাজির হলাম আঁখির ফ্ল্যাটে। ঠিকানাটা আগেইও মেসেজ করে রেখেছিল। ডোরবেল টিপে একটু পিছিয়ে দাঁড়ালাম। একটা বিরক্তি কাজ করছিল, কিন্তু এমার্জেন্সি শব্দটা কানে বাজছিল আমার। ও দরজা খুলে দিয়ে বলল, ভেতরে আয়, বস। থ্যাঙ্কস ফর কামিং। রেডি হোসনি? যাবি না ডাক্তার দেখাতে? না। না মানে? কি হলো, হাসছিস কেন পাগলের মতো? আসলে আই লাইড, সরি। লাইড? মিথ্যে বলেছিস মানে? তোকে কতদিন বললাম আয় আমার এখানে, এলি না তো। তাই ভাবলাম এটা ট্রাই করি। কলেজে তো দেখতাম সবার উপকার করার দায়িত্ব নিয়ে নিতিস, তাই। এমনিতেই নানা কারণে মন মেজাজ ভালো নেই, তার মধ্যে আঁখির এই ব্যাপারটা আর নিতে পারলাম না। মনে হলো আর এক সেকেন্ড এখানে দাঁড়িয়ে থাকলে মেরেই দেব আঁখিকে। ইয়ার কি মারছে নাকি আমার সঙ্গে? আমি আর একটা কথাও না বলে পেছনে ঘুরলাম। কি রে, চলে যাচ্ছিস? এই জিতু, রাগ করলি? এই প্লিজ রাগ করিস না, শোন না, দাঁড়া বলছি। আমি দরজার কাছে যেতেই ও আমার জ্যাকেটের পকেটটা টেনে ধরল। আমি এক হ্যাঁচকায় ছাড়াতে চেষ্টা করলাম, আর তখনই জ্যাকেটের পকেট ছিঁড়ে মৌরিমা সেনের ছবিটা ঝরা পাতার মতো পড়ল মাটিতে। আমি তোলার আগেই আঁখি ছবিটা তুলে নিয়ে আমার থেকে দূরে সরে গেল। আমি ছবিটা ছোঁ মেরে ওর হাত থেকে নেওয়ার চেষ্টা করলাম, পারলাম না। ও অবাকভাবে আমার দিকে তাকিয়ে বলল, ছোট দিদার এই ফটোটা কি করে এলো তোর কাছে? আজ সন্ধ্যের ফ্লাইটে ফিরে যাচ্ছে উসমিল। এখন সবে দুপুর গড়িয়ে বিকেল। এয়ারপোর্ট যাওয়ার পথে চলেছি আমরা মৌরিমা সেনের সঙ্গে দেখা করতে। আমরা মানে উসমিল আর আমি। আর আছে চিরাগের গাড়ির ড্রাইভার বিহারি। চিরাগের গাড়িতেই চলেছি আমরা। আজ আমি বসেছি পেছনের সিটে, উসমিলের পাশে। ওই আমাকে ডেকে নিয়েছে। মৌরিমাকে খুঁজে পেয়েছি শুনে উসমিল বেশ অবাক হয়েছিল। হয়তো মনে মনে কিছুটা ধন্ধেও ছিল। কি করে আমি মৌরিমা সেনকে খুঁজে বের করেছিলাম সেটা বুঝতে পারছিল না। আসলে আঁখির কথা আমিই বলিনি ওকে। ক্রেডিটটা নিজের নিতে ভালো লাগছিল আমার। তবে একটা কথা মানতে আমি বাধ্য, আমার বস সত্যভূষণ রায় ঠিক বলেছিলেন। এত শর্ট টাইমের মধ্যে মৌরিমা সেনকে খুঁজে বার করা মিরাকল ছাড়া আর কিছুতেই সম্ভব হতে পারে না। আঁখির সঙ্গে যে মৌরিমা সেনের পারিবারিক সম্পর্ক থাকবে সেটা আমার কাছে মিরাকল। এবং আরও বড় মিরাকল সেদিন আমার জ্যাকেটের পকেট ছিঁড়ে মৌরিমার ছবিটা মাটিতে পড়া।
আঁখি জানিয়েছিল ওর ছোট দিদা মানে মৌরিমা সেনের বিয়ে হয়েছিল ডাক্তার তনুময় দাশগুপ্তর সঙ্গে। তনুময় মারা গেছেন অনেক দিন। মৌরিমার 2 সন্তান বিদেশে প্রতিষ্ঠিত। উনি একা থাকেন সল্ট লেকে। আঁখিকে দিয়েই ফোন করিয়ে জেনেছিলাম মৌরিমা পুরী গেছেন ঘুরতে, 3 4 পরে ফিরবেন। ফেরার পরে আজ ওর সঙ্গে অ্যাপয়েন্টমেন্টটা আঁখিই করিয়ে দিয়েছিল। আজ সকালে আমিও ফোন করে রিমাইন্ডার দিয়েছিলাম। কিন্তু এত ফুলপ্রুফ প্ল্যানের পরে আপনাদের কাছে স্বীকার করছি, শুধু উষ্মিল নয়, আমিও কিছুটা ধন্ধের মধ্যে ছিলাম। বিশ্বাস করতে পারছিলাম না যে সত্যিই আমি মৌরিমা সেনকে খুঁজে বার করেছি। মাফ করবেন, মিসেস মৌরিমা দাশগুপ্তকে এখন বলা উচিত। মিসেস মৌরিমা দাশগুপ্ত আমার দাদুর সেই বান্ধবী, যাকে খুঁজে বের করতেই 7 সমুদ্র পেরিয়ে এই দমবন্ধ শহরটাতে আমার আশা। মৌরিমার থেকে আবার মৌ বলে ডাকার কোনো সুযোগই আর কখনো পাবে না দাদু। দেশে আর কোনোদিনই ফিরে আসবে না আদিত্য মুখার্জি। গত সেপ্টেম্বরে দাদু মারা গিয়েছে। জানো জিতু, দাদুকে চেন্নাইতে পাঠিয়ে দেওয়া হয়েছিল 1 রাতের মধ্যে। চেন্নাইতেই দাদুর সেই প্রথম উপন্যাসটাই আবার নতুন করে লেখে। পরে বিদেশে যায়, সেল করে, নভেলিস্ট হিসেবে নাম হয়। আমার বাবাও ভালো স্টুডেন্ট ছিল, ইঞ্জিনিয়ারিং পাশ করে বড় চাকরি পায়। আর আমরাও সেই যাদবপুরের কলোনি ছেড়ে বেঙ্গালুরু চলে যাই। আমি ওখানেই বড় হয়ে উঠেছি। বিদেশে পড়তে গিয়েছি অল্প বয়সেই। দীপু দাদুই বারবার বলে নিজের কাছে নিয়ে গিয়েছিল আমায়। সেখান থেকে খুব কাছ থেকে মানুষটাকে দেখেছি আমি। এত সাধারণ জীবনযাপন কাউকে করতে দেখিনি কোনোদিন। অত নাম, অর্থ কিছুই পাল্টাতে পারেনি লোকটাকে। তোমাকে কবে উনি এই মৌরিমার কথা বললেন? আমি প্রথম থেকেই দাদুর লেখা পড়তাম। অবাক লাগতো যে সব গল্পের নায়িকাকেই কেমন যেন একরকম দেখতে। সেই বড় বড় চোখ, সুন্দর টিকালো নাক। আমি জিজ্ঞেস করতাম, পাঠকরাও জিজ্ঞেস করত, কিন্তু দাদু কিছু বলতো না, শুধু হাসত। তারপর গত জুনে দাদুর ক্যান্সার ধরা পড়ে, লাস্ট স্টেজ। তখন দাদু সবটা বলে আর কিছু জিনিস দেয়। উনি কোনোদিন কলকাতায় এসে মৌরিমার খোঁজ করেননি? মৌরিমা যে বলেছিলেন কোনো দিন মুখ না দেখাতে, সেটা দাদু ভুলতে পারেনি। তাহলে তুমি এলে কেন? শুধুই খুঁজতে? আগে দেখাটা করাও, জানতে পারবে সব। এখানেই কি মৌরিমা সেন মানে দাশগুপ্ত থাকেন? আপনি পুনর্জিৎ বাবু? হ্যাঁ। আসুন, উনি আপনার জন্যই অপেক্ষা করছেন। ঘরে ঢুকে স্থির হয়ে গেছিলাম আমি। ছবির মতো সাজানো চারদিক, আর ঠিক মাঝখানে একটা মাখন রঙা সিঙ্গল সোফায় বসে রয়েছেন মৌরিমা। ফটোতে দেখেছি, কিন্তু সামনে থেকে দেখার ব্যাপারটাই আলাদা। এই বয়সেও এত সুন্দর। কোনো কোনো মানুষের রূপের ভিতর যেন কর্পূর থাকে, দেখলেই সমস্ত শরীর কেমন যেন হালকা আর স্নিগ্ধ হয়ে যায়। বুঝলাম কেন আদিত্য একে কোনোদিন ভুলতে পারেননি। ও, এসে গেছো? তোমাকে তুমি করেই বলছি, আঁখির বন্ধু তুমি। বসো বসো, বলো কি ব্যাপার? আঁখি তো কিছুই বলতে পারল না। আসলে আমি আঁখিকে বলিনি। ইনি উষ্মিল মুখার্জি, উনি আপনাকে সব বলবেন। অ্যাকচুয়ালি দরকারটা ওরই। তার আগে বলো কি খাবে, চা না কফি? কিছু না, আসলে তাড়া আছে একটু। আপনারা কথা বলুন, আমি বরং বাইরে। কোথায় যাচ্ছ? বসো। আসলে আমার ফ্লাইট ধরতে হবে আন্টি, হাতে সময় নেই বেশি। এটা আপনাকে দেওয়ার ছিল। উষ্মিল ওর ব্যাগ থেকে একটা কাঠের বাক্স বের করে এগিয়ে গেল মৌরিমার দিকে। বাক্সটা হাতে নিয়ে অবাক হয়ে তাকালেন মৌরিমা। কি এটা?
প্লিজ খুলে দেখুন। উষ্মিল মৌরিমার পাশে বসে পড়ল। মৌরিমার সামান্য দ্বিধা নিয়ে কাঠের বাক্সটা খুললেন, আর তারপরেই স্থির হয়ে গেলেন একদম। দেখলাম ওর চোখের পাতা পড়ছে না, সারা মুখ নিমেষে গোলাপি হয়ে গেল, হাত দুটো কাঁপছে থরথর করে। উনি মুখ তুলে তাকালেন উষ্মিলের দিকে। তুমি কে? এটা সাউথ ইন্ডিকেটিং কম্পাস। একজন বহু বছর আগে আপনাকে বলেছিল কিনে দেবে, মনে আছে? উষ্মিল পকেট থেকে সেই চিঠিটা বের করে হাসল। দাদু আমায় বলতে বলেছে যে সেই জন্মদিনের উপহারটা দিতে হয়তো বড্ড দেরি হয়ে গেল, কিন্তু তাও বেটার লেট দ্যান নেভার, কারণ আ প্রমিস ইজ আ প্রমিস। উনি আরেকবার কম্পাসটা দেখলেন, তারপর সামান্য ভাঙা ধরা গলায় বললেন, তোমার দাদু? হ্যাঁ, বাবার কাকা। নিজে তো বিয়ে করেনি। বিয়ে করেনি? না তো। আপনাকে যে ভালোবাসতো, সব লেখায় শুধু আপনার ডিসক্রিপশন। ওহ, কি বিরক্তিকর বলুন তো, যেন পৃথিবীতে আর কোনো সুন্দরী নেই। এমনকি ডায়েরিতেও আপনাকে নিয়ে লেখা। আমি তো এই নিয়ে দাদুকে রাগাতাম, দাদু শুধু হাসতো। হাসতো মানে? গত সেপ্টেম্বরে চলে গেলেন, ক্যান্সার হয়েছিল। যাওয়ার আগে বললেন আপনাকে যেন এটা দিয়ে যাই, সঙ্গে এই চিঠিটাও। মৌরিমা কম্পাসটা পাশে রেখে চিঠিটা খাম ছেড়ে বের করলেন, তারপর দেখে নিয়ে তাকালেন উষ্মিলের দিকে। চিঠিটা বাড়িয়ে দিয়ে বললেন, পড়ো তুমি, জোরে পড়ো। আমি? তুমি তো সবটাই জানো, শেষটা জানবে না। মৌরিমার হাত থেকে চিঠিটা নিয়ে পড়ল উষ্মিল। মৌরিমা, সেই চিঠির উত্তর দিতে বড্ড দেরি হয়ে গেল। তাও বলছি, সেদিন মিথ্যে বলেছিলাম শুধু তোমায় হারাবার ভয়, তোমায় ঠকানোর জন্য নয়। এই কম্পাসটা তুমি রেখো পুরনো সেই কম্পাসের পাশে। অনুরোধ এটাই, বাকি যা বলার তার নাই বা বললাম। ভয় নয়, কতটা প্রাসঙ্গিক হবে জানি না। এবারের মতো আমি এই দীপু। দেখলাম মৌরিমা মাথা নিচু করে বসে আছেন, আর কোলের ওপর একটা দুটো করে ঝরে পড়ছে জল, চোখের মুক্ত। উষ্মিল কিছু বলতে পারল না, অসহায়ের মতো তাকালো আমার দিকে। আমি চোখ ফিরিয়ে নিলাম। মৌরিমা ধীরে ধীরে উঠলেন, পাশের টেবিলে রাখা পেনদানি থেকে একটা পেন এনে বসলেন উষ্মিলের পাশে। উষ্মিলের হাত থেকে চিঠিটা নিয়ে নিজের নামের থেকে শেষ দুটো অক্ষর কেটে দিলেন উনি। একটা ভুল ছিল চিঠিতে, তাই ঠিক করে দিলাম। আসলে আমার কাছের লোকেরা আজও আমায় মৌ বলেই ডাকে। মৌরিমার থেকেই শুনেছিলাম যে রচিত মারা গিয়েছিল টিটাগড়ে। ইলেশরা সব বেচে দিয়ে চলে যায় পাঞ্জাব, আর সিমিকে জোর করে বিয়ে দিয়ে দেওয়া হয়। কত বছর কেটে গিয়েছে, কত পাল্টে গিয়েছে চারিদিক, শুধু দীপুর প্রেমটাই যেন পাল্টায়নি। আকাশের শীর্ষে যেন আজও অবিচল সে, ঠিক ধ্রুবতারার মতন। এয়ারপোর্টে পৌঁছতে বেশ দেরি হয়ে গেছিল। গাড়ির ডিকি থেকে লাগেজটা নামিয়ে বিহারীকে ছেড়ে দিতে চেয়েছিলাম, কিন্তু উষ্মিল সেটা হতে দেয়নি। বিহারী গাড়ি নিয়ে পার্কিংয়ে চলে গিয়েছিল। আমি উষ্মিলের সামনে এসে দাঁড়িয়েছিলাম, হয়তো শেষবারের মতো ওর মুখটা ভালো করে একবার দেখার লোভে। তোমার প্লেনের টাইম হয়ে গেল। কি হলো, ওভাবে তাকিয়ে আছো? টিকিটের প্রিন্ট আউটটা ঠিক আছে তো? মানে সময় কিন্তু খুব কম। আঁখিকে? ওর মুখে আঁখির নাম শুনে আমার হার্টবিট মিস হলো যেন একটা। যেটা ওকে জানাতে চাইনি সেটাই জানতে চাইছে ও। সেদিন আন্টি, মানে
তোমার মা বলেছিলেন, আজ মৌরিমা আন্টি বললেন, কে এই আঁখি? প্রেমিকা? না না, তোমায় বলেছিলাম না ওই আগে একবার, মানে প্রেমিকা একদমই নয়, ও আসলে। থাক, বলতে হবে না। আরে না না, কেউ নয় বলছি তো, আমার সঙ্গে পড়তো কলেজে, একটু ভালো লাগতো এক সময়, আর কিছু না। মানে বললাম তো থাক। এই খামটা ধরো, সাবধানে রেখো, বাড়ি গিয়ে খুলো। কি এটা? এক্সাইটেড হওয়ার কিছু নেই, লাভ লেটার নয়, টাকা আছে এতে। টাকা? ধার দিলাম, শোধ নেব 1 বছর পরে। সেদিন আন্টির সঙ্গে গল্প করতে করতে জেনেছি তোমার ব্যাংকিং পরীক্ষা নিয়ে সবটাই শুনেছি আমি। মা বলেছে? ছি 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 ছি, না 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 না, সরি উর্মিল, এটা আমি নিতে পারবো না। একদম কথা বলবে না। ছেলেরাই শুধু নাইট ইন শাইনিং আর্মার হতে পারে না, মেয়েরা পারে না। আর বলছি না এটা ধার, ফিরে এসে সব উসুল করব, মনে রেখো। ফিরে এসে মানে? তুমি আবার আসবে? ও, ফিরে আসবো না? আমার টাকা মেরে দেওয়ার ধান্দা না? সেটা হবে না, আমি ফিরে আসবো এটা নিতে। আর আর এই গল্পে এখনই এর চেয়ে বেশি কিছু বলতে নেই। তবে কবে বলতে হয়? ইন গুড টাইম। তবে হ্যাঁ, সেটা কিছুতেই 40 বছর হবে না, আই গেস। আর ততদিন ফলো দ্য স্টার, ইট উইল লিড ইউ, গাইড ইউ। আসি। শুনলেন সরঞ্জিৎ চক্রবর্তীর কম্পাস। উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ শুদ্ধ সত্য দাশগুপ্ত, পর্ব পরিচালনায় দেবলীনা আচার্য, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, আবহ সঙ্গীত কৌশিক দাস, প্রযোজনায় ভিজুয়াল অডিও, গল্প পাঠে স্পন্দন দাস, দীপু ঋতব্রত মুখার্জি, জিতু মির্চি অগ্নি, রচিত অন্বেষ দে, বৌদি পায়েল ঘোষ, সিমি ছন্দবাণী দত্ত, আঁখি সুস্মিতা সর্দার, উষ্মিল ত্রিনাঞ্জনা দাস, মৌরিমা শ্রেয়সী বন্দ্যোপাধ্যায়, মৌরিমা বৃদ্ধা জৈত্রী ব্যানার্জি এবং অন্যান্য শিল্পীরা। মির্চি নিবেদন, গল্প গোল্ড মাইন।